সবাইকে স্বাগতম আমাদের আজকের এই এক্সপ্লেনারে। আজ আমরা ১৩৫০ থেকে ১৮০০ সাল পর্যন্ত বিস্তৃত মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটা বিশাল আর ইন্টারেস্টিং যুগের ডুব দিতে যাচ্ছি। আমি মেন্টর হিসাবে আছি, আর আজ আমরা এই পুরো সময়কালটার একেবারে নাড়িভুড়ি ডিকোড করব। শিক্ষার্থী, আমি কিন্তু সত্যিই দারুণ এক্সাইটেড স্যার। এত বড় একটা এরা, এত কবি আর সাহিত্যকর্ম সবকিছু আমরা কিভাবে এই অল্প সময়ে গুছিয়ে ম্যাপ আউট করব সেটা জানার জন্য আর তর্স হয়েছে না। আজকের এজেন্ডাটা তাহলে একটু দেখে নিই। আমরা পুরো যুগটাকে ৬টা স্পেসিফিক ব্লকে ভাগ করেছি। ১. মধ্যযুগের ৩টি মূলধারা। ২. প্রথম মাইলফলক শ্রীকৃষ্ণ কীর্তন। ৩. প্রথম স্তম্ভ মঙ্গলকাব্য। ৪. দ্বিতীয় স্তম্ভ বৈষ্ণব পদাবলী। ৫. ব্রজাবলী ভাষার বিবর্তন এবং ৬. তৃতীয় স্তম্ভ রোমান্টিক প্রণয়োপাখ্যান। এই ব্লুপ্রিন্টটা মাথায় রাখলে পুরো ইতিহাসটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমেই শুরু করা যাক সেকশন 1, মধ্যযুগের ৩টি মূলধারা। আপনারা জানেন ১২০১ থেকে ১৩৫০ সাল পর্যন্ত প্রায় ১৫০ বছরের একটা অন্ধকার যুগ ছিল। এরপর সাহিত্য যখন নতুন করে জাগল, তখন সেটা মূলত ৩টে সুনির্দিষ্ট ধারায় ভাগ হয়ে যায়। এই বিগ পিকচারটা বোঝার জন্য আমরা ৩টে ফোল্ডার কল্পনা করতে পারি। প্রথম ফোল্ডার মঙ্গলকাব্য, যেখানে মূলত দেবদেবীর মাহাত্ম্য গাওয়া হয়েছে। দ্বিতীয়টা হলো বৈষ্ণব পদাবলী, যার ফোকাস শুধুই ঐশ্বরিক বা স্পিরিচুয়াল প্রেম। আর তৃতীয় ফোল্ডারটা হচ্ছে রোম্যান্টিক প্রণয়োপাখ্যান, যেখানে প্রথমবারের মতো রক্তমাংসের মানুষের প্রেম, রোম্যান্স আর ট্র্যাজেডি উঠে এসেছে। মেন্টর, এবার আসছি সেকশন 2তে। প্রথম মাইলস্টোন শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা স্যার, অন্ধকার যুগের পর সাহিত্যের এই যে বিশাল একটা বিস্ফোরণ ঘটল, এর অফিসিয়াল শুরুটা ঠিক কোথায়? দারুণ প্রশ্ন। এই টেক্সটটা পুরো সাহিত্যের ইতিহাসকেই নতুন করে লিখতে বাধ্য করেছিল। বরু চণ্ডীদাস ১৩৭০ থেকে ১৪৩০ সালের দিকে রাধাকৃষ্ণের আখ্যান নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন। কিন্তু সবচেয়ে থ্রিলিং পার্ট কি জানেন? এটি শতাব্দীর পর শতাব্দী ধরে হারিয়ে গিয়েছিল। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায়, বিদ্যৎ বল্লভ বাঁকুড়ার এক গ্রামের বাড়ির গোয়ালঘর থেকে এই পাণ্ডুলিপিটা উদ্ধার করেন। রীতিমতো একটা আর্কিওলজিক্যাল আবিষ্কার। এরপর ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রথম প্রকাশ পায়। এবার আমরা আমাদের প্রথম মেজর পিলারে ঢুকছি। সেকশন 3, প্রথম স্তম্ভ মঙ্গলকাব্য। শিক্ষার্থী, গোয়ালঘর থেকে পাণ্ডুলিপি আবিষ্কারের গল্পটা সত্যিই দারুণ ছিল। কিন্তু স্যার, এই যে মঙ্গল কাব্য আমরা বলছি, এখানে মঙ্গল শব্দটার আসল সিগনিফিকেন্সটা কি? খুব লজিক্যাল একটা পয়েন্ট ধরেছেন। এগুলো কিন্তু শুধু বিনোদনের জন্য লেখা গল্প ছিল না, এগুলো ছিল ফাংশনাল টেক্সট। তখন বিশ্বাস করা হতো এই আখ্যানমূলক কাব্যগুলো বাড়িতে পাঠ করলে বা শুনলে পরিবারের মঙ্গল বা কল্যাণ হয়। আর ঐতিহ্যগতভাবে এগুলো মঙ্গলবার থেকে পড়া শুরু হতো বলেই এর এমন নাম। মূল উদ্দেশ্য ছিল পৃথিবীতে লৌকিক দেবদেবীর পূজা প্রতিষ্ঠা করা। এই মঙ্গল কাব্যের আবার ৪টে প্রধান শাখা আর ৪জন মাস্টার কবি আছেন। মনসাকে নিয়ে কানা হরিদত্ত, চণ্ডীকে নিয়ে মুকুন্দরাম, ধর্মঠাকুরকে নিয়ে ঘনরাম আর অন্নদাকে নিয়ে ভারতচন্দ্র। ভারতচন্দ্র রায়গুণা করি তো এই মধ্যযুগের একেবারে শেষ বড় কবি ছিলেন, তাই না? একদম ঠিক, ভারতচন্দ্রই ছিলেন এই মঙ্গল কাব্যধারার লাস্ট মেজর আইকন। একটা মজার ব্যাপার বলি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাংলার যে কোনো বাবা মায়ের চিরন্তন এই প্রার্থনাটা আমরা সবাই জানি। অনেকেই কিন্তু ভাবেন এই মাস্টারপিস লাইনটা ভারতচন্দ্রের লেখা। একদম না, এটি আসলে চণ্ডী মঙ্গলের কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। এটা নিয়ে কিন্তু বেশ কনফিউশন হয়, তাই এই ট্র্যাপে পা দেওয়া যাবে না। চলুন এবার এগিয়ে যাই সেকশন 4-এ, দ্বিতীয় স্তম্ভ বৈষ্ণব পদাবলী। শিক্ষার্থী, দেবদেবীর বিশাল সব এপিক থেকে সাহিত্য যেন হঠাৎ করে অনেক বেশি লিরিক্যাল আর ইমোশনাল হয়ে উঠল, তাই না? ঠিক তাই। বৈষ্ণব পদাবলী হল মূলত গভীর আবেগ আর সুরেলা ভক্তিগীতির এক অসাধারণ মিশ্রণ। এর পুরো কেন্দ্র জুড়েই আছে রাধাকৃষ্ণের আধ্যাত্মিক প্রেম। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব তখন এতটাই তীব্র ছিল যে এই ধারাটা খুব দ্রুত সেকালের সবচেয়ে ডমিনেটিং একটা সাহিত্যিক শক্তিতে পরিণত হয়। মেন্টর, আমরা কবিদের চৈতন্যদেবের জীবনকালের উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করতে পারি। চৈতন্য পূর্ব যুগে ছিলেন বিদ্যাপতি আর চণ্ডীদাস, আর চৈতন্য উত্তর যুগে গোবিন্দদাস ও জ্ঞানদাস। এখানে সবচেয়ে ফ্যাসিনেটিং ফ্যাক্টটা হচ্ছে বিদ্যাপতি, যিনি এত চমৎকার সব পদ লিখেছেন, তিনি আদতে বাঙালি ছিলেন না, তিনি ছিলেন মিথিলার কবি। আর চণ্ডীদাসের সেই আইকনিক লাইনটার কথা ভাবুন, সবার উপরে মানুষসত্ব, তাহার উপরে নাই। সত্যি অবিশ্বাস্য। মধ্যযুগের মতো একটা ধর্মাশ্রিত সমাজে দাঁড়িয়ে এমন কথা বলা, এটা তো সেই সময়ের তুলনায় দারুণ প্রোগ্রেসিভ একটা চিন্তা।
এবার আমরা খুব ইন্টারেস্টিং একটা লিঙ্গুইস্টিক টপিকে যাব, সেকশন 5, ব্রজবুলি ভাষার বিবর্তন। শিক্ষার্থী স্যার, টাইমলাইনটা একটু পজ করছি, আমার একটা কনফিউশন আছে। বিদ্যাপতি বা গোবিন্দ দাশের মতো কবিরা সাহিত্যের জন্য সম্পূর্ণ নতুন একটা ভাষা কেন তৈরি করতে গেলেন? তারা তো সাধারণ বাংলাতেই লিখতে পারতেন। খুব চমৎকার একটা অবজারভেশন। ব্রজবুলি কিন্তু সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না। এটা ছিল মৈথিলি, অসমিয়া আর বাংলার ব্লেন্ডিংয়ে তৈরি সম্পূর্ণ একটা কৃত্রিম ভাষা। কবিরা মনে করেছিলেন রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেমের জগৎটাকে সাধারণ ভাষায় ঠিক বোঝানো যাবে না, তাই তারা এমন একটা সুরেলা আর মিষ্টি ভাষা তৈরি করলেন যা শুনলেই যেন মনে হয় এটা অন্য কোনো জগতের ভাষা। মেন্টর, এরপর আমরা আসছি আমাদের লাস্ট লিটারারি স্ট্রিমে, সেকশন 6, তৃতীয় স্তম্ভ, রোমান্টিক প্রণয়োপাখ্যান। মেন্টর, আগের দুটো ধারায় আমরা দেখলাম পুরোটাই দেবদেবী আর আধ্যাত্মিকতায় ঘেরা, কিন্তু রোম্যান্টিক প্রণয়োপাখ্যান একেবারে আলাদা। এখানে ধর্মের গণ্ডি পেরিয়ে ফোকাসটা চলে এলো সাধারণ মানুষের প্রেম, বিরহ আর রাজকীয় ট্র্যাজেডির ওপর। মূলত মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় ফার্সি আর হিন্দি সাহিত্যের অনুবাদ হিসেবে এই ধারাটা দারুণ পপুলারিটি পায়। এখানে আরাকান রাজসভার কথা তো বলতেই হয়। একটা ভিনদেশী রাজসভায় বসে শাহ মোহাম্মদ সাগির, দৌলত কাজী, আলাউলের মতো কবিরা বাংলা সাহিত্য চর্চা করছেন, এটা সেকালের কি দারুণ একটা মাল্টিকালচারাল পরিবেশের প্রমাণ দেয়। একদম। বিশেষ করে আলাউলের কথা যদি ধরি, তিনি আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় হিন্দি কবি জাইসির বিখ্যাত মহাকাব্য পদ্মাবতকে অত্যন্ত নিপুণভাবে বাংলায় পদ্মাবতী নামে অনুবাদ করেছিলেন। আর শাহ মোহাম্মদ সাগির তো ছিলেন মধ্যযুগের প্রথম মুসলিম কবি। আর ভাষাপ্রেমের কথা উঠলে আব্দুল হাকিমের নূরনামা কাব্যের ওই লাইনটা ভোলা যায় না, যে জন বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সে জন কাহার জন্ম নির্ণয় না জানি। ভাবুন তো, মাতৃভাষার প্রতি এমন তীব্র অহংকার আর প্রতিবাদ সেই মধ্যযুগেই কিভাবে শেকড় গেড়েছিল। তো আজকের মতো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটা প্রশ্ন দিয়ে শেষ করি। মধ্যযুগের এই প্রাচীন সাহিত্যিক স্তম্ভগুলো কি সত্যি শুধু ইতিহাসের পাতায় আটকে আছে, নাকি আজকের দিনের গল্প বলা, আঞ্চলিক পরিচয় বা আমাদের সংস্কৃতির ভেতরে সেগুলো এখনও নীরবে কাজ করে চলেছে? দারুণ একটা চিন্তার খোরাক। পুরো এক্সপ্লেনারটা এত চমৎকারভাবে সাজানো ছিল যে মধ্যযুগের ওই বিশাল ক্যানভাসটা এখন চোখের সামনে একদম পরিষ্কার। আশা করছি এই স্ট্রাকচারটা আমাদের সবার লার্নিং প্রসেসকে অনেক সহজ করে দেবে। আজ তাহলে এখানেই শেষ করছি।